নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে জানাই স্বাগত সোনোস্ক্যান এয়ারের আরও একটি পডকাস্টে। আজকের আলোচনা এমন একটি রোগ নিয়ে যা নীরবে আমাদের শরীরে বেড়ে ওঠে, যা গ্রামেগঞ্জে দেখা যায় একটু বেশি, রিউমেটিক হার্ট ডিজিজ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দেবপ্রিয় মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে স্বাগত এবং নমস্কার। নমস্কার। যেটা প্রথমেই জানতে চাইবো যে রিউমেটিক হার্ট ডিজিজ এটি আসলে কি, আর এটা গ্রামীণ অঞ্চলে এত বেশি কেন দেখা যায়? দেখো, রিউম্যাটিক হার্ট ডিজিজ এখনকার দিনে আস্তে আস্তে করে কমছে। সেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রিউম্যাটিক হার্ট ডিজিজ শুধু ইন্ডিয়া নয়, অস্ট্রেলিয়ার যে অ্যাবরিজিনাল ট্রাইবস বলো বা যেখানে আফ্রিকা লিভিং কন্ডিশনস ভালো না আর কি, ওভার ক্রাউডিং আছে বা ফ্যামিলির মধ্যে নিজেদের মধ্যে যেটা আমরা বলি যে ইমিউনিটি কম, সেই সব জায়গাতে বেশি দেখা যায় আর কি। খুব সিম্পলভাবে বলতে গেলে রিউম্যাটিক হার্ট ডিজিজ হচ্ছে একটা ইনফেকশন থেকে শুরু হয়। সেটাকে আমরা প্রথমের দিকে বলি অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, অর্থাৎ একটা জ্বর দিয়ে শুরু হয় এবং সেই জ্বর থেকে ধীরে 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 জ্বর সেরে যায়, কিন্তু শরীরের মধ্যে যে ইনফেকশনটা আছে সেটা শরীরের দুটো ভাইটাল অর্গানকে নষ্ট করে দেয়। এখন ডিটেলসে বলতে গেলে এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, যেটাকে আমরা বলি গ্রুপ এ বিটা হিমোলিটিক স্ট্রেপ্টোকক্কাস। তাহলে এই স্ট্রেপ্টোকক্কাস বলে যে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নাম কেন, এরকম গুটি 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 আমরা যে আগার প্লেটে ব্যাকটেরিয়াদের কালচার করা হয়, সেই আগার প্লেটে এরা এরকম চেন ফরমেশনে থাকে আর কি, সেই জন্য এদেরকে স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। এবং এই স্ট্রেপ্টোকক্কাস মেনলি কি করে, বাচ্চাদের বা বয়স যাদের 5 থেকে 15 এই সেগমেন্টে প্রথমে কিন্তু গলার ইনফেকশন করে, ফ্যারিঞ্জিয়াল টিস্যুজ, টনসিল, এইগুলোর মধ্যে ইনফেকশন তৈরি করে আর কি। এবং ইনফেকশনটা বাড়ার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই লো সোশিও ইকোনমিক স্ট্রেটা বা ল্যাক অফ নলেজ বা সিম্পলি দরকার নেই এমনি ঠিক হয়ে যাবে, এই প্রবণতার জন্য ইনফেকশনটা ছড়িয়ে পড়ে। এবং ইনফেকশনটা ছড়িয়ে পড়ার পথ হচ্ছে সেই টনসিল থেকে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ঢুকে শরীরের ব্লাডের মধ্যে তারা ঘুরে বেড়ায়। এবং অটোমেটিক্যালি আমরা জানি আমাদের শরীরের মধ্যেও ইমিউনিটি আছে। তাহলে ইমিউনিটি কি করবে, সেটাকে যুদ্ধ করবে বা ফাইট করে সেটাকে বের করার চেষ্টা করবে। তাহলে ইমিউনিটির প্রধান অস্ত্র হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, যেটা আমরা সবাই জানি যে বেসিক একটা ফাইটিং মেকানিজম হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে অ্যান্টিবডি তৈরি করলে কি হবে, স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া যেরকম মারা যাচ্ছে, এই অ্যান্টিবডিগুলি শরীরের নিজস্ব টিস্যুগুলোকেও কিন্তু খারাপ করতে আরম্ভ করে। অর্থাৎ আমাদের বডির হার্টের মধ্যে বা বড় বড় জয়েন্টের মধ্যে, ব্রেনের মধ্যে কিছু কিছু অ্যান্টিজেন আছে যেগুলো ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের সাথে একই রকম দেখতে, এটাকে আমরা কি বলি, অ্যান্টিজেনিক মিমিক্রি। তাতে করে শরীরের নিজস্ব অ্যান্টিবডি নিজস্ব যে শারীরিক টিস্যুগুলো সেগুলোকেই অ্যাট্যাক করতে আরম্ভ করে এবং একটা অটোইমিউন রিয়াকশান তৈরি করে বা ইনফ্লামেশন তৈরি করে। এবার ইনফ্লামেশন তৈরি করলে কি হবে, যে আমি ব্যাকটেরিয়াটাকে যেরকম মারলাম তেমনি একই সঙ্গে আমার হার্টের ভালভ এবং বড় বড় জয়েন্ট এই দুটো কিন্তু নষ্ট হয়ে যায়। যে কারণে ক্লাসিক স্ট্যান্ডার্ড টিচিং যেটা আগে ছিল এখন আর অতটা বলা হয় না, যে ইট লিক্স দি জয়েন্ট বাট বাইটস দি হার্ট। জয়েন্টকে এরা যতটা না ক্ষতি করে, হার্টকে পুরোপুরিভাবে ড্যামেজ করে দেয় আর কি। তো তাহলে খুব সিম্পলভাবে বললে, রিউম্যাটিক ফিভার শুরু হয় গলার ইনফেকশন দিয়ে, জ্বর হয়, তারপরে সেটা ছড়িয়ে যায় বিভিন্ন জয়েন্টে এবং সেখান থেকে পরবর্তীকালে রিউম্যাটিক কার্ডাইটিস, এবং রিউম্যাটিক কার্ডাইটিসকে তুমি যদি না আটকাতে পারো, তারাই পরবর্তীকালে গিয়ে রিউম্যাটিক হার্ট ডিজিজ তৈরি করে। আচ্ছা, এটা একটা গাছের মতো আর কি। আমার শরীরে ব্যাকটেরিয়া ঢুকলো, ব্যাকটেরিয়া ঢোকা মানেই যে আমার রিউম্যাটিক ফিভার হয়ে গেল তা নয়। তার মানে আমি ব্যাকটেরিয়া ঢোকার পর অ্যাকিউট স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস, প্রথম অ্যাকিউট স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিসকে যদি আমি না ধরতে পারি, ট্রিটমেন্ট না দিতে পারি বা অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক কাভারেজ না দিতে পারি, অ্যাকিউট স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস কিন্তু অ্যাকিউট রিউম্যাটিক ফিভারে পরিণত হয়। অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের প্রধান উপসর্গ হচ্ছে বড় বড় গাঁটে গাঁটে ব্যথা, যে ব্যথাটা এক একটা গাঁট থেকে অন্য গাঁটে ছড়িয়ে পড়ে, অর্থাৎ মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস বা পলিআর্থ্রালজিয়া,
তার সাথে সাথে কিছু ক্ষেত্রে আমাদের গায়ে র্যাশ বেরোয় এবং হার্টের চেঞ্জেস হয়, যেগুলোকে আমরা অ্যাকিউট কার্ডাইটিস বলি। এবং এই স্টেজেও যদি আমি সেটাকে না ঠিক করতে পারি বা ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এই শিশুরা রুম্যাটিক হার্ট ডিজিজের শিকার হন। এবং রুম্যাটিক হার্ট ডিজিজ মানেই হচ্ছে ভালভগত সমস্যা। আচ্ছা, এই হচ্ছে রুম্যাটিক ফিভারের ইতিহাস আর কি। তাহলে আপনি শুরুতেই যে বললেন 5 থেকে 10 বছরের বাচ্চারা বেশি, একদম মানে ছোটদের মধ্যেই কি এটা বেশি দেখা যায়? হ্যাঁ, ছোটদের মধ্যে বেশি দেখা যাওয়ার কারণটাই সেইটা। ছোটরা স্কুলে যাচ্ছে, একটা ক্রাউডেড এনভায়রনমেন্টে যাচ্ছে, সেখানে বিভিন্ন রকম স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা, এটা কিন্তু ইউবিকুইটাস, অর্থাৎ সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং সব ধরনের বিটা হিমোলিটিক স্ট্রেপ্টোকক্কাস কিন্তু রুম্যাটিক ফিভার করে না। বেশ কিছু স্ট্রেন আছে, অ্যান্টিজেনিক স্ট্রেন, সেই স্ট্রেনগুলো পার্টিকুলারলি গিয়ে আমাদেরকে রুম্যাটিক ফিভার করায় এবং সেগুলো কমনলি পাওয়া যায়। তাহলে এই পাওয়া যেতে গেলে আমাদেরকে কি দরকার? আমাদের দরকার হচ্ছে ক্লাস্টারিং অফ কেসেস। মানে আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে অনেকের সোর থ্রোট হয়ে আছে, ক্লাসে যাচ্ছি, বাচ্চাদের সোর থ্রোট হচ্ছে। সোর থ্রোট হলে কিছু বাচ্চা সোর থ্রোট নিয়ে বহুদিন ধরে ভুগছে, তাদের সঙ্গে যদি আমি মিশি, তাহলে সেই সোর থ্রোট থেকে কিছুটা হলো আমার মধ্যে ইনফেকশন আসতে পারে এবং সেই ইনফেকশন ছড়াতে পারে। দ্বিতীয়ত, বাড়ির মধ্যে ওভারক্রাউডিং হচ্ছে, বাড়িতে আমার একটা ইনফেকশন পারসিস্টেন্টলি থেকেই যাচ্ছে, সেখান থেকে হতে পারে। এবং বাচ্চাদের ইমিউনিটি অতটা ম্যাচিওর নয়, অর্থাৎ সেই ইমিউনিটি দিয়ে আমি তাকে কিন্তু পুরোপুরিভাবে বডির থেকে বের করতে পারছি না। যে কারণে কি হচ্ছে, প্রথম দিকটাতে আমি কিছুটা হলো আটকে দিলাম, কিন্তু বেসিক যে বায়োলজিক্যাল চেঞ্জ সেটা আস্তে 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 সেই যখন বড় হচ্ছে, তাকে রুম্যাটিক হার্ট ডিজিজে গিয়ে দাঁড়াচ্ছে আর কি। এবার আরও একটা জিনিস জানতে চাইবো যে এটার লক্ষণগুলো কি 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 হলে আমরা বুঝবো যে রিউম্যাটিক হার্ট ডিজিজ, মানে হার্ট ডিজিজ কারোর মধ্যে রয়েছে? দেখো, রিউম্যাটিক হার্ট ডিজিজ হচ্ছে বড়দের ক্ষেত্রেই বেশি হয়। বড়দের ক্ষেত্রে বলতে আমরা যেগুলো পাই আর কি, 20-25 বছর বয়স থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজ নিয়ে আসে। হ্যাঁ, এবং তাহলে শুরু করলে আমার মনে হয় অ্যাকিউট রুম্যাটিক ফিভার থেকে বলাটাই ভালো। কারণ ওপিডিতে বাচ্চারা আসে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে একটা কমপ্লেন নিয়ে। হ্যাঁ, তাদের হয়তো কয়েকদিন আগে একবার জ্বর এসেছিল, গলায় ব্যথা ছিল, সেখান থেকে এগুলোর উৎপত্তি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে অ্যাকিউট স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস, এই ডায়াগনোসিস যদি কোনো বাচ্চার হয়, তাহলে তাকে কিন্তু বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে আর কি। তাহলে ডায়াগনোসিস হতে গেলে কি সিমটম হবে? গলায় ব্যথা, জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, এবং জ্বর হয়তো 3 দিন বা 4 দিন ধরে কমছে না আর কি। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা স্ট্রেপ্টোকক্কাল থ্রোট সোয়াব নিই আর কি, কিছুই না, যেরকম আমরা কোভিডের সময় নেজাল সোয়াব নিয়েছি, তেমনি গলার ভেতরে দুটো টনসিলের সাইড থেকে থ্রোট সোয়াব নিলাম। থ্রোট সোয়াব নিয়ে আমি দেখছি যে সেটার মধ্যে স্ট্রেপ্টোকক্কাল কোনো অ্যান্টিবডি কিছু আছে কি না আর কি। যদি সেটা স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি পজিটিভ হয়, প্লাস ব্লাডের মধ্যে এএসও টাইটার বেশি থাকে, এএসও টাইটার মানে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টাইটার, এএসও টাইটার বেশি থাকাটাও আবার অনেক রকম তার তারতম্য আছে। ইন্ডিয়াতে আমরা কিন্তু মোটামুটি সবাই ছোটোবেলাতে স্ট্রেপ্টোকক্কাসের দিয়ে এক্সপোজড, অর্থাৎ আমাদের সবার মধ্যেই স্ট্রেপ্টোকক্কাসের কিছু না কিছু সিমটম হয়েছে এবং তার এগেনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে এএসও টাইটার আমাদের কিন্তু এমনিই বেশি। এবার সেই বেশিটা একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নিই যে 1:250 বা 1:200টা নর্মাল। তার থেকে যদি বেশি হয় কোনো একটা বাচ্চার, তাহলে তাকে আমরা পজিটিভ ধরে নেব যে এর নিশ্চয়ই অ্যাকিউট ইনফেকশন হচ্ছে আর কি। এবং যেই তার ডায়াগনোসিস হলো যে অ্যাকিউট স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস, তার অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট আছে, তাকে আমি অ্যাজিথ্রোমাইসিন একটা কোর্স দেবো বা সেফালেক্সিন বলে কোর্স দেবো, এবং তার একটা ডোজ আছে, সেই পার্টিকুলার ডোজে তাকে 5 দিন বা 10 দিন দিতে হবে। সেটা আমার খেয়াল খুশি মতো নয় যে আমি গলা ব্যথা হচ্ছে 3 দিনের অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ছেড়ে দিলাম, বা আমার যা খুশি অ্যান্টিবায়োটিক মনে হলো দিলাম, তা নয়। তার স্পেসিফিক ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের পরিষ্কার গাইডলাইন আছে যে কি অ্যান্টিবায়োটিক তুমি দেবে, কতদিনের জন্য তুমি দেবে আর কি। এবার তার হয়তো আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও সে অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিস হয়ে গেল তার, অর্থাৎ সেই বাচ্চাটা জ্বর ঠিক হয়ে গেল, কিন্তু তুমি 2 মাস বাদে তোমার কাছে হাঁপাতে হাঁপাতে এলো একটা মানে অ্যাপারেন্টলি হেলদি বাচ্চা, তার হয়তো 8-9 বছর বয়স বা 10 বছর বয়স, সে একেবারে সেই নিঃশ্বাস নিতে পারছে না, খেতে পারছে না, বা ওজনটা একটুখানি কমে গেছে, ছটপট করছে আর কি। তুমি তার ইকোকার্ডিওগ্রাফি করে দেখলে হার্টের একটা ভালভ, মাইট্রাল ভালভ পুরোটাই লিক হয়ে আছে আর কি।
এবং ব্লাড পুরোটাই পিছনের দিকে যাচ্ছে, তার হার্টের চারিপাশে জল জমে আছে, ইসিজিতে হার্ট রেট প্রায় 180-র কাছাকাছি এবং বিভিন্ন রকম অন্যান্য সিমটম। তাহলে তুমি তাকে ডায়াগনোসিস করলে অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিস, যে আমি পেশেন্টটা যে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস নিয়ে এসেছিল সে 2 মাস বাদে আমার কাছে রিউম্যাটিক কার্ডাইটিস নিয়ে এসছে। তাহলে কার্ডাইটিসের সিমটম কি? পেশেন্ট টক্সিক হয়ে যাবে। মানে একটা বাচ্চা যার এতদিন গাঁটে গাঁটে ব্যথা বলছিল, সে বলবে আমার আর গাঁটে ব্যথা করছে না, কিন্তু অদ্ভুতভাবে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সে খেতে পারছে না, তার ঘাম হচ্ছে এবং মানে খারাপ লাগবে আর কি। তুমি দেখলেই বুঝতে পারবে যে এই বাচ্চাটা ঠিক নেই আর কি। এবং তুমি তাকে তখন আবার তার ট্রিটমেন্ট দিতে হবে। এবং অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিসের ট্রিটমেন্টও কিন্তু অন্যরকম। তাকে বেনজাথিন পেনিসিলিন ইঞ্জেকশন দিতে হবে তোমাকে, 1.2 মিলিয়ন ইউনিট বা 60 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ইঞ্জেকশন তোমায় দিতে হবে। সেটাও অ্যাজ পার গাইডলাইন, সে কতদিন দিতে হবে আর কি। এবং সেইটা দিলে প্লাস সাপোর্টিভ কেয়ার দিলে তবে গিয়ে সে অ্যাকিউট রুম্যাটিক কার্ডাইটিস থেকে বেরোবে। এমনও আমরা দেখেছি যে রুম্যাটিক কার্ডাইটিস হওয়া অবস্থায় এতটাই খারাপ হয়েছে তাকে সার্জারি করতে হয়েছে অ্যাট আ ভেরি লো এজ, তার ভালভ এতটাই ড্যামেজড আর কি। এরপরে তুমি যখন সব কিছু কাটিয়ে উঠে হয়তো বাচ্চার কোনো কিছুই হলো না, কারণ একটা নিয়ম আছে, নিয়মটাকে খুব সিম্পলিফাই করে আমি বলছি যে 100 জনের যদি গলায় স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয় তার মধ্যে 10 জনের ফ্যারিঞ্জাইটিস হবে, 3 জনের কার্ডাইটিস হবে, 1 জনের রুম্যাটিক ফিভার হবে, মানে রুম্যাটিক হার্ট ডিজিজ হবে। অর্থাৎ আস্তে আস্তে ধীরে 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 করে নাম্বারটা কমছে আর কি। তাহলে রুম্যাটিক হার্ট ডিজিজ যখন হবে তার বয়স কিন্তু 20, 25, 30 মোটামুটি হয়ে গেছে আর কি। ডিপেন্ড করছে যে তার ইনফেকশনের ম্যাগনিটিউড কতটা ভাল্ব তার খারাপ হয়েছে আর কি। ইউজুয়ালি কী হয় তুমি দেখবে প্রেগনেন্সি, একটা ইয়াং মেয়ে 20-25 বছর বয়স, তার হয়তো ফার্স্ট প্রেগনেন্সি ঠিক ছিল, প্রেগনেন্সির সময় প্রচণ্ড শ্বাসকষ্ট আরম্ভ করলো, ইকো করলে রুম্যাটিক হার্ট ডিজিজ মাইট্রাল স্টেনোসিস হয়ে গেছে, মাইট্রাল ভাল্বটা সরু হয়ে গেছে বা মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে, লিক হয়ে গেছে। এছাড়া কি হতে পারে, একজন ভদ্রমহিলা বা পুরুষ হাঁটাচলা করছেন, 30-35 বছর বয়স, তার হয়তো হাঁটতে গেলে হাঁপিয়ে পড়ছে, তুমি ইকোকার্ডিওগ্রাফি করে দেখলে মাইট্রাল স্টেনোসিস হয়ে আছে, তার সাথে সাথে অ্যাওর্টিক ভাল্ব সেটাও খারাপ হয়ে আছে। বা কি হতে পারে, 40 বছর বয়স, 45 বছর বয়স, বুক ধরপড় করছে, সেটাই প্রেজেন্টেশন, তার আর কোনো কিছুই সিমটম না, সে দিব্যি ছিল, ভালো ছিল, বুকটা ধরপড় করতে লাগলো, কিছুদিন পর পা ফুলে গেল, তার তুমি দেখলে মাইট্রাল ভাল্ব, অ্যাওর্টিক ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব চারিদিকে রুম্যাটিক হার্ট ডিজিজ হয়ে আছে আর কি। এই অবস্থায় এলে তোমাকে আগে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট দিতে হবে। এগুলো প্রেজেন্টেশন কি, প্রেজেন্টেশনস অফ হার্ট ফেলিওর ইন সাম স্পেকট্রাম। তাহলে সেই স্পেকট্রামে এসে তোমাকে তাকে ট্রিটমেন্ট দিতে হবে আর কি। সেই ট্রিটমেন্ট দেওয়ার পরে ডিসাইড করতে হবে যে আমি একে ওষুধ দিয়ে রেখে দেবো নাকি সার্জারিতে যাব। এই হচ্ছে মানে স্পেকট্রাম অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ। তার মানে লক্ষণগুলো দেখে অবহেলা করলে হবে না, সচেতন হতে হবে আরও। গ্রামীণ সমাজে যদি লোকেরা আরও বেশি সচেতন হয় এবং শহরেও, তাহলে অনেকটাই এটা রুখতে সমাজ পারবে। নিশ্চয়ই। দেখো, শহরে আমরা যখন প্র্যাকটিস করি আর কি, শহরের দিকে রুম্যাটিক হার্ট ডিজিজের ইনসিডেন্স কম। যারা এখনও অবধি আসেন বেলুন মাইট্রাল ভ্যালভোটমি বা আগেকার দিনে ক্লোজড মাইট্রাল কমিশিওরোটমি, তুমি দেখবে আমরা ওপিডিতে আসি, বুকের এখানটা ঠিক, বুকের ঠিক নিচটাতে একটা লম্বা কাটা আছে আর কি। আগেকার দিনে বেলুন সার্জারি হতো না, বেলুন সার্জারি করি আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজি। আগেকার দিনে কি হতো, ক্লোজড মাইট্রাল কমিশিওরোটমি, অর্থাৎ আমি বুকের নিচ দিয়ে হার্টে ঢুকে ভাল্বটাকে একটু খুলে দিলাম আর কি। তো সেই জিনিসগুলো মোস্টলি লোকালাইজ টু রুরাল পপুলেশন। আরবান পপুলেশনের যে নেই তা নয়, কিন্তু আরবানের মধ্যেও যারা ওই বারবার যেটা আমি বলছি যে ওভার ক্রাউডিংয়ে থেকেছে, ছোটোবেলায় ওভার ক্রাউডিংয়ে বড় হয়েছে, অ্যাডিকুয়েট ইমিউন সিস্টেম ডেভেলপ করেনি বা সোর থ্রোটকে উপেক্ষা করেছে, তাদের মধ্যেই খালি পাবে আর তাদের মধ্যে সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো, খুব সহজভাবে আপনি বুঝিয়ে দিলেন সবটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শ্রোতারাও খুব উপকৃত হলেন এতে। আবার দেখা হবে পরবর্তী পর্বে সোনোস্ক্যান এয়ারের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।